শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণীর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। 10 তারিখে পরীক্ষা হচ্ছে গণিত। তো আজকে আমরা গণিত বিষয়ের একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আসছি। তো নমুনা প্রশ্নটা হচ্ছে ঐকিক নিয়মের অধ্যায়ের তো শিক্ষার্থী নির্দেশিকা নমুনা প্রশ্ন। একক কাজ, 1 নম্বর হচ্ছে একক কাজ। তোমার শ্রেণীর জন্য তথ্য সংগ্রহ করো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার শ্রেণীর জন্য তথ্য সংগ্রহ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তথ্যটা কি? তোমার শ্রেণীতে ছাত্র সংখ্যা কত, ছাত্রী সংখ্যা কত এবং ছাত্র ছাত্রীর সংখ্যা টোটাল মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে। প্রশ্ন নাম্বার ক, যে ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত কত বের করতে হবে। ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত। খ নাম্বারে হতেছে ছাত্র ও মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত কত। তারপর হচ্ছে ছাত্রী সংখ্যা ও মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত কত। এরপর বড় গতে হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা এবং ছাত্র সংখ্যার অনুপাত কত। মোট শিক্ষার্থী সংখ্যা ও ছাত্রী সংখ্যার অনুপাত কত, যেটা আলোচনা করেছে অম নাম্বারে। এরপর আসা হচ্ছে দলীয় কাজ। দলীয় কাজটা কি? কাজ 2, দলীয় কাজ। তোমার চারপাশে বাস্তব জীবনে ঘটে এরকম একটি ঘটনা খুঁজে বের করো যেখানে ঐকিক নিয়ম প্রয়োগ করে সমাধান পাওয়া যায়। মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে যেগুলো আমরা ঐকিক নিয়ম প্রয়োগ করে সমাধান করি। তারপর যেটা করতে হবে, তারপর এই যে আমাদের যে সমস্যাটা তারপর সমস্যা ও সমাধান প্রক্রিয়ার বিবরণ ও ছবি পোস্টার কাগজে লিখে শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করো। আমরা এই সমস্যাটার সমাধান, বিবরণ, ছবি এবং পোস্টার কাগজে লিখে শিক্ষক এবং সহপাঠীদের সামনে উপস্থাপন করবো। আমাদের দলীয় কাজ শেষ। তারপর 3 নাম্বার হচ্ছে একক কাজ। একক কাজ, তোমার বয়স 12 বছর 6 মাস এবং তোমার বোনের বয়স 9 বছর, তাহলে তোমার ও তোমার বোনের বয়সের অনুপাত কতভাবে নির্ণয় করা যাবে নির্ণয় করো। মানে তোমার বয়স এবং তোমার বোনের বয়সের অনুপাতটা কত রকম ভাবে নির্ণয় করা যাবে। আমাদের এই দুইজনের বয়সকে আমরা বছরে রূপান্তর করে অনুপাতটা বের করতে পারি, মাসে রূপান্তর করে অনুপাত বের করতে পারবো, দিনে রূপান্তর করে অনুপাত বের করতে পারবো, ঘন্টায় বা সেকেন্ডে বা মিনিটে রূপান্তর করে আমরা অনুপাতগুলো বের করতে পারবো। এইভাবে নানানভাবে অনুপাতগুলো বের করা যাবে। আমরা এখানে কয়েকটা প্রক্রিয়া ব্যাখ্যা করব। তো এরপর হচ্ছে দলীয় কাজ হলো 4 নাম্বার হচ্ছে দলীয় কাজ। তোমার শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো 3টি কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ কত তা পরিমাপ করো অথবা শিক্ষকের সহায়তায় সংগ্রহ করো। মানে বিষয়টা হইতেছে তোমার শিক্ষা বিদ্যালয়ের যে কোনো 3টা কক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা তুমি বের করে নিবা অথবা শিক্ষকের সহায়তায় সংগ্রহ করবা। কেন শিক্ষকের সহায়তায় সংগ্রহ করবা? হয়তো বা একটা কক্ষ মাপার জন্য যে উপকরণগুলো দরকার সেই উপকরণগুলো তোমার কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে শিক্ষকের কাছ থেকে তুমি একটা তথ্য সংগ্রহ করলাম। এরপরে তুমি এখানে কি প্রশ্নের উত্তর করবে দিবা? প্রত্যেকটা কক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বের করো। তারপর খ নাম্বার হচ্ছে কোন কক্ষটি বড় তা নির্ণয় করে তোমার হিসাব এবং বাস্তবের সাথে মিল আছে কিনা মিলিয়ে দেখো। মানে কোন কক্ষটা বড় হয় সেটা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করবো এবং গাণিতিকভাবে যে রূপটা বড় বেরোইছে সেই রূপটা বাস্তবে বড় কিনা সেটা আমরা মিলিয়ে দেখবো। বাস্তবের সাথে এবং এর সাথে যদি মিলে যায় তাহলে আমাদের বাস্তব এবং গাণিতিক হিসাব দুইটাই সঠিক আছে। এই ছিল আমাদের নমুনা প্রশ্ন। এখন নমুনা প্রশ্নের সমাধান। একক কাজ 1, যেটা আমাদের প্রশ্ন করা হয়েছিল, আমার শ্রেণীকক্ষে থেকে তথ্য সংগ্রহ করে নিচের সমস্যাগুলোকে আমি সমাধান করব। তা আমার শ্রেণীকক্ষে আমার শ্রেণীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো। ছাত্র সংখ্যা 80 জন, ছাত্রী সংখ্যা হচ্ছে 60 জন, তাহলে 80 আর 60 টোটাল হয় 140 জন। এরপর ক নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত। তা ছাত্র ছিল আমাদের 80 জন, অনুপাত বের করতে গেলে অনুপাত মানে ভাগ, তাহলে 80 ভাগ দিতে হবে 60 দ্বারা। তো আমরা যখন 80 60 দ্বারা ভাগ দিব তখন 20 দ্বারা করা যায়। তাহলে 20 4 20 হচ্ছে 80 আর 3 20 60। তাহলে ছাত্র সংখ্যা আর ছাত্রী সংখ্যার অনুপাত হইতেছে হলো 4:3। এরকমভাবে ছাত্র সংখ্যা ও মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপাত। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে আমাদের 80, অনুপাত মানে ভাগ, মোট শিক্ষার্থী হলো 140। 140 হলে আমরা এই জায়গা তো আমরা 20 দ্বারা কাটাকাটি করতে পারি। 4 20 80, 7 20 140। তাহলে এখানে ইস্টু হচ্ছে 4:7, মানে 4:7। তারপরে এখানে ছাত্রী সংখ্যা মোট শিক্ষার্থী সংখ্যার অনুপাত। ছাত্রী সংখ্যা ছিল কত আমাদের 60, তাহলে 60 ভাগ হবে কত দ্বারা? অনুরূপভাবে 140 দ্বারা, কারণ মোট শিক্ষার্থী হচ্ছে 140। তাহলে এখানেও 20 দ্বারা করা যায়। 3 20 60 আর হলো 7 20 140। তাহলে ইকুয়াল হইতেছে 3
1:7। তো অনুরূপভাবে মোট শিক্ষার্থী সংখ্যা ও ছাত্র সংখ্যার অনুপাত আমরা বের করে নিব। মোট শিক্ষার্থী সংখ্যা ও ছাত্রী সংখ্যার অনুপাত বের করে নেব। আশা করি উপরের 3টা যত সমাধান করছি নিচের 2টা তুমি পাবা। তারপর হচ্ছে দলীয় কাজ। দলীয় কাজ 2 নম্বরে ছিল আমাদের চারপাশে বাস্তব জীবনে ঘটে এরকম ঘটনা সম্পর্কিত সমস্যা, যে 20 জন লোকের একটি রাস্তা তৈরি করতে 25 দিন লাগে, 10 জন লোকের ওই রাস্তা তৈরি করতে কত দিন লাগবে, এরকম সমস্যা আমাদের বাস্তব জীবনে আছে। তো এখানে আমরা সমাধান করার জন্য ধরে নেব এই প্রশ্নটাও কিন্তু ক্রিয়েট করছি, আমি যে প্রশ্নটা তুমি তৈরি করছি এর থেকে ভিন্ন টাইপের প্রশ্ন তুমি তৈরি করে নিতে পারো। তাই ধরি প্রত্যেক লোক সমান কাজ করে, মানে এখানে যে 20 জন লোক আছে কিংবা পরবর্তীতে 10 জন লোক রইল, সবাই সমান কাজ করতে পারে, এই জিনিসটা আমাদের ধরে নিতে হবে। বাস্তব জীবনে তো আসলে সবাই সমান কাজ করতে পারে না, কিন্তু আমরা এখানে গাণিতিক হিসাবের সুবিধার্থে ধরে নেব প্রত্যেকটা লোক সমান কাজ করতে পারে। এবার সারণী তৈরি করে দেখি 20 জন লোক কিভাবে একটি রাস্তা 25 দিনে করতে পারে। আমরা এখন একটা সারণী তৈরি করবো যে 20 জন লোক কিভাবে 25 দিনে রাস্তাটা তৈরি করতে পারে। তাহলে প্রথম লোক প্রথম দিন কাজ করবে, দ্বিতীয় দিন কাজ করবে, তৃতীয় দিন কাজ করবে, এরকম করে 25 দিনই সে কাজ করবে। এরকম করে দ্বিতীয় লোক কাজ করবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 25তম দিন। তো এরকম করে তৃতীয় লোকও সেমভাবে কাজ করবে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 25তম দিন, সব এক প্রথম দিন থেকে 25তম দিন পর্যন্ত কাজ করবে। এরকমভাবে চতুর্থ লোক, পঞ্চম লোক সবাইকে এখানে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। তারপর 19তম লোকটা ঠিক সেমভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, 25তম দিন কত কাজ করবে এরকমভাবে। 20তম লোকটাও সেম, আমাদের লাস্ট ব্যক্তি হয়েছে 20তম ব্যক্তিটা, তাহলে সেও প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং 25তম দিন কাজটা করবে। এবার ভেবে দেখি এই বাদ একজন লোক কত দিনে তৈরি করতে পারবে। এখন এই 25 দিনে তৈরি করলে আমাদের চিত্রটা এরকম দাঁড়াইতেছে, তাহলে একজন লোকের কাজ করলে চিত্রটা কিরকম দেখবো। এবার ভেবে দেখি এই বাদ একজন লোক কত দিনে তৈরি করতে পারবে। সম্পূর্ণ কাজ তাকে একাই করতে হবে, তাই বেশি দিন লাগবে। কত দিন সেটা সারণীতে দেখানো হলো। তা প্রথম লোক প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এরকম করে প্রথম লোক 100তম দিন পর্যন্ত কাজ করলো। অনুরূপভাবে 101তম দিন প্রথম লোক কাজ করলো, 2তম দিন, 3তম দিন, এরকম 200তম দিন। এরকমভাবে সে 201তম দিন, এরকম 300তম দিন, পরে 401তম দিন থেকে 300তম দিন, 301তম দিন থেকে 400 দিন পর্যন্ত, পরে 401তম দিন থেকে সে 500 দিন পর্যন্ত কাজ করলো। অর্থাৎ সম্পূর্ণ কাজ একজন লোকের করতে 20 গুণ বেশি সময় লাগে। মানে 20 জন লোকে একটা কাজ যত দিনে করতো, ওই কাজটা যদি কোনো একজন ব্যক্তি করতে যায় তাহলে 20 গুণ বেশি সময় লাগবে। তাহলে সম্পূর্ণ কাজ করতে একজন লোকের সময় লাগবে কত? 20। ওই যে 20 জনে যে কাজটা করতো, 20 জনে ব্যক্তির সংখ্যা, আর 20 জনে কাজটা করতো কত দিনে? 25 দিনে। এই জন্য 20-এর সাথে 25 গুণ হয়ে হয়েছে 500 দিন। এই 500 দিন সময় লাগবে একজন ব্যক্তি কাজটা করলে। আবার সম্পূর্ণ কাজ 10 জন লোক করতে কম সময় লাগবে। 10 জন লোকের সম্পূর্ণ কাজ করতে কত দিন সময় লাগবে তার নিচের সারণীতে দেখানো হলো। আমরা সেমভাবে 10 জন লোকের জন্য সারণী তৈরি করছি। 10 জন লোকের করতে সময় লাগছে কত দিন? 50 দিন। তাহলে যে আমরা ঐকিক নিয়মে দেখি একজন লোকের সম্পূর্ণ কাজ করতে যত দিন সময় লাগবে, 10 জন লোকের সম্পূর্ণ কাজ করতে তার 10 ভাগের 1 ভাগ সময় লাগবে। অর্থাৎ একজন লোকের কাজ করতে সময় লাগতো 500 দিন, আমরা আগে পাইছি। তাহলে 10 জন লোকের কাজ করতে সময় লাগবে 10 দ্বারা ভাগ। তাহলে 10 দ্বারা ভাগ দিলে 500 কত হয়? 50। তাহলে এই 10 জন লোকের কাজ করতে সময় লাগবে কত? 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 50 দিন। 10 জন লোকের সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 20 গুণন 25 হয় 500 ডিভাইডেড 10, অর্থাৎ 500 ভাগ 10 মানে 50 দিন। নির্ণেয় সময় 50 দিন। তাহলে 10 জন লোকের কাজ করতে সময় লাগবে 50 দিন। আমার তৈরি সমস্যা এবং সমাধান প্রক্রিয়ার বিবরণ ও ছবি পোস্টার কাগজে লিখে শিক্ষকের সামনে উপস্থাপন করি। এখন আমরা এটা শিক্ষকের সামনে উপস্থাপন করবো পুরো জিনিসটা। 3 নম্বর একক কাজে প্রশ্নটা আমাদের ছিল যে তোমার বয়স 12 বছর 6 মাস ও তোমার বোনের বয়স 9 বছর, তাহলে তোমার ও তোমার বোনের বয়সের অনুপাত কত নির্ণয়, মানে কতভাবে নির্ণয় করা যাবে নির্ণয় করো। তাহলে দেখি কতভাবে নির্ণয় করা যায়। একক কাজ আমাদের একক কাজ 3 নম্বরে আছে আমাদের এই কাজটা, 3 নম্বরের একক কাজ। তো প্রথম পদ্ধতি বছরে রূপান্তর করে বয়সের অনুপাত, মানে আমাদের দুইজনের বয়সটাকে বছরে রূপান্তর করে আমরা বয়সের অনুপাত বের করবো। তাহলে বছরে কিভাবে রূপান্তর করা যায়? 12 প্লাস মাস
কে 12 দ্বারা ভাগ দিলে হয়ে যায় বছর। তাহলে এখন হলো এখানে বছর। এখন এটাকে আমরা যদি লসাগু করি, 6 একে 6, 6 দুগুণে 12। তো এখানে আমরা লসাগু করে কিন্তু যোগ করতে পারি। লসাগু করে যদি আমি যোগ করি তাহলে এখানে আমি সমান চিহ্ন দিয়েছিলাম, তো এই হিসাবটা আমরা এইদিকে করতেছি, ইকুয়াল। তাহলে হয় কত, 12 যোগ উপরে 1 নিচে 2 অর্থাৎ হাফ, এত বছর। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে হয় 24, 12 দুগুণে, আর এখানে হয় 1। যোগফলটা দাঁড়াইতেছে 25/2। আর আমার বোনের বয়স তো 9 বছর, তাহলে বছরের রূপান্তর হয়ে গেল। তো আমাদের এখানে কি হলো, 2/25 বছর। তো এই দুইটাকে আমরা এখন অনুপাত করব, আমার ও আমার বোনের বয়সের অনুপাত। আমার বোনের বয়সের অনুপাত হলো 25/2/9, মানে আমার বয়সটাকে বোনের বয়স দ্বারা ভাগ, এটাই হচ্ছে ইস্টু। তাহলে আমার বয়সটা তো ভগ্নাংশ আকারে আছে, 25/2, আর এটাকে যদি আমরা গুণাকারে করি তাহলে 9 আসবে নিচে, হর হবে আর লব হবে 1। এটা নর্মালি গুণ করলে হয় কত, 25, নিচে হয় 9 দুগুণে 18। তাহলে ইস্টুটা দাঁড়াইতেছে 25/18। তাহলে আমার আর আমার বোনের বয়সের অনুপাত হচ্ছে 25/18। অনুরূপভাবে প্রথম পদ্ধতি গেল আমাদের, দ্বিতীয় পদ্ধতি মাসে রূপান্তর করে বয়সের অনুপাত। তা আমার বয়স যখন মাসে রূপান্তর করবো, 12 বছর 6 মাস আমার বয়স, তাহলে 12 বছরকে মাসে রূপান্তর করলে 12 দ্বারা, 1 বছর সমান 12 মাস, 12 দ্বারা গুণ 6, যোগ হচ্ছে 6, তাহলে 12 দ্বারা গুণ দিলে 144, 6 ধরে 150 মাস হচ্ছে আমার বয়স। আর আমার বোনের বয়স তো 9 বছর ছিল, 9 12 দ্বারা গুণ দিলে 108 হয়, তাহলে 108 মাস। তাহলে আমার বয়স হচ্ছে, আমার এবং আমার বোনের বয়সের অনুপাত, তাহলে আমার বয়স হইতেছে 150 আর আমার বোনের হচ্ছে 108। তাহলে অনুপাত বের করলে 150 108 দ্বারা ভাগ, তাহলে এটাও হবে, উপরে হবে 25, নিচে হবে 18, কাটাকাটি করলে 18, এটা হবে 25/18। আশা করি এদের কাটাকাটিটা করতে পারবা। ঠিক একই রকমভাবে দিনে রূপান্তর করে বয়সের অনুপাত। তো দিনে রূপান্তর করে বয়সের অনুপাত কিভাবে বের করা যায়? দিনে রূপান্তর করে বয়সের অনুপাত, প্রথমে আমাদের এটাকে মাসে রূপান্তর করতে হবে। তাহলে মাসে রূপান্তর করাটা আমরা আগে শিখছি, যেহেতু আমার বয়স কত মাস বেরোইছে, এটা যেহেতু মাসে রূপান্তর করতে পারছি আমরা প্রথমে, তাহলে আমাদের বয়সটা মাসে রূপান্তর করার আগেরটা থেকে শিখে নেবা। তো মাসে রূপান্তর করলাম আমরা কত, 150 মাস। তাহলে এটাকে আমার বয়স বেরিয়েছিল 150 মাস, 150 মাসকে যদি আমরা 1 মাস সমান 30 দিন, 30 দ্বারা যদি গুণ দেই তাহলে কি দিন বেরোইল না? তাহলে আমাদের বয়সটা কি দিনে রূপান্তর হয়ে গেল না? আমি কিন্তু এখানে কিছু ক্যালকুলেশন করলাম না, তোমরা এটা করে নেবা। তাহলে 30 দ্বারা গুণ দিলে কত হইতেছে, 150টা 30 দ্বারা গুণ দিলে হলো 4500, মানে 4500 দিন। তাহলে আমার বয়স বেরোলো 4500 দিন। আমার বোনের বয়স কত? বোনের বয়স হইল 9 বছর। 9 বছরকে যদি 12 দ্বারা গুণ দেই তাহলে 108 মাস। 108 মাসকে যদি আমি 30 দ্বারা গুণ দেই তাহলে বেরোইল কত, মানে 1 মাস সমান 30 দিন, 30 দ্বারা গুণ দিলে 3280 দিন। এখন আমার ও আমার বোনের বয়সের অনুপাতটাকে যদি আমরা বের করি,
তাহলে আমার বয়সের দিনটা দ্বারা বোনের বয়সের দিনগুলোকে ভাগ দিতে হবে। তার মানে 400 তাহলে হলো আমাদের 4500, 4500 ভাগ দিতে হবে 3280, 3240 দ্বারা 4500কে বা 4500কে ভাগ দিতে হবে 3240 দ্বারা। তাহলে ভাগ দিলে আমাদের বের হবে 25, উপরে থাকবে 25, নিচে থাকবে 8, কাটাকাটি শেষ 18। তা আমাদের কাটাকাটি শেষে উপরে থাকবে 25, নিচে থাকবে 18। এটার অনুপাত করলে হবে 25:18। তার মানে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের দুজনের বয়সের অনুপাতটা বের করতে পারলাম, কিন্তু বয়সের অনুপাতটা সকল ক্ষেত্রে একই বেরোয়েছে। অনুরূপভাবে আমরা ঘন্টায় রূপান্তর করে, মিনিটে বা সেকেন্ডে রূপান্তর করে বয়সের অনুপাত বের করা যাবে, কিন্তু সকল ক্ষেত্রে উত্তর হবে একই। তো এ পর্যন্ত আমি 3টা প্রশ্নের সমাধান করছি। 4 নাম্বার প্রশ্নের সমাধানটা আমি করছি না, মানে 4 নাম্বার যে দলীয় কাজটা আছে সেই দলীয় কাজটা সমাধান করে নেই। আশা করতেছি তোমরা এটা পারবা। 4 নম্বরের দলীয় কাজটা যেটা ছিল, আমার শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো 3টি রুম আমরা মাপবো ফিতা দ্বারা অথবা শিক্ষকের সহায়তায়, মেপে প্রত্যেকটা কক্ষের অনুপাত বের করব এবং কোন কক্ষটি বড় সেটা গাণিতিকভাবে বের করব এবং বাস্তবের সাথে মিলিয়ে দেখব। আশা করছি এই প্রশ্নের উত্তরটা তোমরা পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত আলোচনা ছিল। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টসে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসে পর্যন্ত শেষ করছি।